আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ লেখক মোহাম্মদ নিশাদের লেখা আয়শাপুরীর একটা চমৎকার গল্প নিয়ে হাজির হলাম। এই আয়শাপুরীকে নিয়ে আরও দুটো গল্প আছে, পরীর সাথে বাসর ও পরীর সাথে বিয়ে। ওই গল্প দুটো এই চ্যানেলে আছে, সবাই শুনে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পে। একটা যুবতী মেয়ে গাছে ওঠে বানরের মতো, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। শুধু কি তাই, মেয়েটা নাকি তাদের গ্রামে মানুষদের হাঁস মুরগি ধরে ধরে কাঁচাই খেয়ে ফেলে। হ্যাঁ, এরকম একটা অবাক করা ঘটনা ঘটছে আমাদের পাশের গ্রামে। সেখানে এরকম ঘটনা ঘটায় অনেকে দেখতে যাচ্ছে সেই মেয়েটাকে। তেমনি একদিন আমার বন্ধু আরিফ এসে আমাকে বলছে, নিশাদ, হে নিশাদ, চল না আমরাও যাই। আরিফের কথা জবাবে ওকে বললাম, কোথায় যাওয়ার কথা বলছিস? আরিফার পাশের গ্রামে ওই মেয়েটাকে দেখতে, যে মেয়েটা কাঁচা হাঁস মুরগি ধরে ধরে খায় আর গাছে উঠে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। আরিফের কথায় আমি বললাম, এখন তো সন্ধ্যা, একটু পর রাত নেমে আসবে, এখন গিয়ে কি হবে? আরিফ বলে, আরে এখনই তো মজা। আবার খালার বাড়ি মেয়েটার বাড়ির পাশে। খালার কাছে শুনলাম আজ নাকি কোনো কবিরাজ আসবে। কবিরাজ এসে মেয়েটাকে দেখবে, চল না গিয়ে দেখি আসল ঘটনাটা কি। ওর কথায় আমি বললাম, না আমার ভালো লাগছে না, তুই যা। মেয়েটাকে নিশ্চয়ই কোনো জিনে ধরেছে, এসব জিন ভূত আর ভালো লাগে না। আমার কথার আরই বলল, না আমি তোকে ছাড়া যাব না, চল না ভাই, তাড়াতাড়ি আসবো। কথাটা বলে আমাকে ধরে জোর করে নিয়ে গেল। আমিও আর না করলাম না, আরিফের সাথে চলে গেলাম পাশের গ্রামে। ততক্ষণে রাত নেমে এসেছে। আমরা সেখানে যাওয়ায় দেখলাম গ্রামের অনেকেই জড়ো হয়েছে মেয়েটাকে দেখার জন্য। মেয়েটাকে কয়েকজন ঘরে আটকে রেখেছে। আমরা সেখানে যাওয়ার একটু পরেই দুজন লোক আসলেন। সেখানে একজন কবিরাজ ও কবিরাজের শিষ্য একজন। কবিরাজ সেখানে আসায় আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম, কেননা কবিরাজের ভাবসাব ছিল অন্য রকম। বড় বড় চুল, গলায় কঙ্কালের মাথার খুলি, আরও কি সব সাথে করে নিয়ে আসছে, দেখে মনে হয় বড় মাপের কবিরাজ। যাই হোক, কবিরাজ আসার পর এদিক সেদিক তাকিয়ে বললেন, কই মেয়েটাকে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো ওকে। কবিরাজের কথা মতো ৩-৪ জন মহিলা মেয়েটাকে ধরাধরি করে ঘর থেকে বাইরে নিয়ে আসলেন। মেয়েটা যুবতী, দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী। মেয়েটাকে দেখে মনে হয় না জিনে ধরা মেয়ে। মেয়েটাকে কবিরাজের সামনে নিয়ে আসার পর কবিরাজ মেয়েটার সামনে দাঁড়িয়ে মেয়েটার মাথায় হাত রাখতেই মেয়েটা একটা ঝাঁকি দিয়ে চোখ লাল করে বললেন, ছাড় আমাকে। মেয়েটার কথায় কবিরাজ বললেন, ওকে ছেড়ে দিন তো, ওকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ান। কবিরাজের কথায় মহিলাগুলো মেয়েটাকে ছেড়ে গিয়ে দূরে দাঁড়ালেন। এদিকে কবিরাজ মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, আমি জানি তুই আশপাশে আছিস, হ্যাঁ তোকে বলছি, তুই মেয়েটাকে ছেড়ে চলে যা, নইলে আজ কি হবে তোর শেষ দিন। কথাটা বলেই কবিরাজ তার ব্যাগ থেকে ধুলোর মতো কি জানি বের করে মেয়েটার শরীরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে অদৃশ্য কেউ কবিরাজকে ধরে শূন্যে তুলে গাছের উপর দিয়ে বাড়ির পাশের জমিতে ফেলে দিলেন। ভাবতে পারছেন, কবিরাজ ছিল উঠানে, সেই কবিরাজকে ধরে শূন্যে উড়িয়ে গাছের উপর দিয়ে পাশের জমিতে ফেলে দিয়েছেন। কবিরাজকে এভাবে উড়িয়ে নিয়ে যাওয়ার সময় সেখানে আসা গ্রামের মানুষজন ভয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। অনেকে ভয়ে পালিয়ে গেলেন সেখান থেকে। অনেকের মতো আমার সাথে আসা বন্ধু আরিফও কোথায় যেন পালিয়ে গেল। ভয়ে আরিফ পালিয়ে যাওয়ায় আমি ওকে ডাকতে লাগলাম, আরিফ, এই কই গেলি? আরে ভয় পাস নে, কই গেলি তুই? কিন্তু আরিফের কোনো খোঁজ পেলাম না, ও ভয়ে পালিয়ে গেছে মনে হয়। অনেকেই পালানোর পর সেখানে কিছু পুরুষ মানুষ ছিলেন। কবিরাজকে এভাবে উড়িয়ে নিয়ে যাওয়ায় সময়ই লাইট হাতে দৌড়ে গেলেন সেদিকে। সবাই কবিরাজের কাছে গিয়ে ওনাকে ধরাধরি করে উপরে নিয়ে আসায় কবিরাজ হাঁপাতে হাঁপাতে বললেন, আমাকে মাফ করবেন, এই মেয়েটাকে যে জিনটা ধরছে সে অনেক শক্তিশালী, আমি ওর সাথে পারবো না, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি, মাফ করবেন আমাকে। কথাটা বলেই চলে গেলেন কবিরাজ। কবিরাজ চলে যাবার পর মেয়েটাও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মেয়েটা জ্ঞান হারানোর পর ওকে ধরাতরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়ার পর গ্রামের সবাই যে যার বাড়িতে যেতে লাগলেন। আমিও তার ব্যতিক্রম করলাম না, আমিও চলতে লাগলাম বাড়ির দিকে। আসার সময় আরিফ সাথে থাকলেও এখন একা একা যাচ্ছি। ভীতুটা যে ভয়ে কোথায় গেল জানি না। আমি একা একা বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ আমার পিছনে কারো আওয়াজ পেলাম। পিছনে কারো আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই দেখলাম আয়েশাপুরী দাঁড়িয়ে আছে। একটা কথা, যারা আয়েশাপুরীর বিষয়ে জানেন না তাদের বলছি, আয়েশাপুরীও আমি একে অপরকে ভালোবাসি। কিন্তু আয়েশাপুরীর হাতে শক্তিশালী 2টা চুড়ি থাকার কারণে ও আমার কাছাকাছি আসতে পারে না। সবসময় আমার থেকে 10-15 হাত দূরে থাকে।
আশা পরিও আমার ভালোবাসা কিভাবে হলো এটা জানতে আমার পরীর সাথে বাসর ও পরীর সাথে বিয়ে এই গল্প দুটি শুনিয়েন, গল্প দুটো এই চ্যানেলে আছে। আশাপরীকে দেখে আমি বললাম, ও তুমি কেমন আছো? কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে পেছন থেকে আশাপরী আমার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় গিয়েছিলে? ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলাম। মেয়েটাকে মনে হয় শক্তিশালী কোনো জেনে ধরেছে। আমার কথায় পরি বলল, নিষাদ, একটা কথা, তুমি যে মেয়েটাকে দেখতে আসলা, ওই মেয়েটাকে নিয়ে তোমার মা বাবা তোমাকে একটা অবাক করা কথা বলবে। তুমি কিন্তু রাজি হবা, ওকে? পুরীর কথার জবাবে আমি বললাম, রাজি হব মানে? কিসের রাজি সেটা তো বলো। পুরী বলল, সময় হলেই জানতে পারবা, এখন বাড়িতে যাও। কথাটা বলে চলে গেল আশাপুরী। ও চলে যাবার সময় আমি বললাম, এই বলে তো মাও বাবার কি কথায় রাজি হবে? কি কিভাবে কি আমি বুঝতে পারছি না, বলে যাও আমাকে কি কথায় রাজি হব। কিন্তু ততক্ষণে পুরী চলে গেছে। ও চলে যাওয়ায় আমি আর দেরি না করে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বলল, নিষাদ, কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলছি রাত করে বাইরে না যেতে। মায়ের কথায় আমি বললাম, মা, আসলে পাশের গ্রামে গিয়েছিলাম, ওখানে একটা জিনে ধরা মেয়েকে দেখতে। আমার কথায় মা বললেন, যা, হাত মুখ ধুয়ে আয়, এসে খেতে খেতে কথা বলছি। মায়ের কথাই তাই করলাম। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসতে মা খাবার দিয়ে বললেন, হ্যাঁ, কি জানি বলছিলি, কোন মেয়েকে জিনে ধরেছে? মায়ের কথায় আমি ওই মেয়েটার বাড়ির ঠিকানা বলে সব ঘটনা খুলে বললাম। সব শুনে বাবা বললেন, নিষাদ, তুই যে মেয়েটার কথা বলতেছিস ওকে তো আমরা চিনি। একটা কথা শুনলে অবাক হবি, ওই মেয়েটার সাথে তোর বিয়ের কথা চলছে। আমরা কালকে তো ওকে দেখতে যাব। কি? বাবা কি বলছো কি? মেয়েটার বিষয়ে জেনে শুনে এমনটা বলছো? জিনে ধরা মেয়ে কেমন পাগলের মতো করে? আমার কথায় বাবা বললেন, জিনে ধরা দোষের কিছু না। মেয়েটা তো আর জিনটাকে বলেনি ওকে ধরতে, তাই না? তাছাড়া তুইও তো পরী ধরা, তাই না? দুজনে মানাবে ভালো। তোদের বিয়েটা একবার হলে দেখবি দুজনের সমস্যার সমাধান হয়ে যাবে। বাবার কথা কি বলবো বুঝতে পারছি না। আয়শা পরি তাহলে আমাকে এই কথাটাই বলছিল। আয়শা বলছিল আমি যেন এদের কথায় রাজি হই। তাই তার মানে আয়শা পরি কি চায়, আমার অন্য কোথাও বিয়ে হোক? সেটা যাই হোক, আয়শা পরির সাথে দেখা হলে জিজ্ঞেস করে নিব। এই ভেবে আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে যেতে লাগলাম। আমি খাবার শেষ উঠে যাওয়ার সময় মা বলল, কি হলো, কিছুই তো বললি না? তাহলে এটাই ফাইনাল, কালকে বিকেলে আমরা সবাই মেয়েটাকে দেখতে যাব। মায়ের কথায় আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে পরীর জন্য অপেক্ষা করতে লাগলাম। মধ্যরাত। আশা পরি আমার ঘরে আসলেন। ও এসে আমাকে বললেন, কি ব্যাপার, না ঘুমিয়ে জেগে আছো যে? আবার আমাকে স্মরণ করছো? কিছু হয়েছে কি? পরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, কেন এমনটা করছো? কোথায় তুমি আমার অন্য কোথাও বিয়ের কথা শুনে রেগে যাবা, বিয়ে ভেঙে দিবা, তা না করে আমাকে উল্টো বিয়ের কথা বলছো কেন? এই কি তোমার ভালোবাসা? আমার কথার জবাবে আয়শাপুরী বললেন, দেখো নিষাদ, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। তোমাকে আমি অনেকটা ভালোবাসি। আমরা পরিস্থিতির শিকার হয়েছি। আমরা জিন জাতি। আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছে অনেক, কিন্তু তোমরা মানব জাতি, তোমাদের হায়াত কম। তোমার এই ছোট জীবনটা কিভাবে কেটে যাবে? আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কেউ কারো কাছে আসতে পারি না, বিয়েও করতে পারছি না। এভাবে কতদিন থাকবে তুমি? তাই তোমার ভালোর জন্য আমি এই কথাটা তোমাকে বলছি। তুমি অন্য কাউকে বিয়ে করো। আমি তো আর তোমাকে ছেড়ে যাব না। তোমার বিয়ে হলেও আমি থাকবো তোমার সাথে। বুড়ির কথায় ওর দিকে তাকিয়ে বললাম, আমার ভালো ভালো নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, মানে না। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে পরি আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও যেন ব্যর্থ হলো। আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছি। তখন পরি বলল, আমি চলে যাচ্ছি। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কাল তোমার মা বাবার সাথে যাবে ওই মেয়েটাকে দেখতে। কথাটা বলে চলে গেল আয়শা পরি। এদিকে ও চলে যাবার পর আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন কথা মতো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মা বাবার সাথে চলে গেলাম সেই মেয়েটার বাড়িতে। মেয়েটার বাড়িতে যাবার পর আমি সুযোগ খুঁজছিলাম মেয়েটার সাথে একা কথা বলার। কিছুক্ষণ পর সেই সুযোগটা আমি পেয়েও গেলাম মেয়েটার সাথে একা কথা বলার। আমি মেয়েটাকে ফাঁকা কোথাও নিয়ে গিয়ে আমি কিছু বলার আগেও বলল, দেখুন ভাইয়া, আমি আপনার সাথে একা একটু কথা বলতে চাইলাম। আসলে আমি এই বিয়েটা করতে চাই না, করতেও পারবো না। আমার সাথে একটা জিন থাকে। মেয়েটার কথায় আমি বেশ খুশি হয়ে বললাম, আমি জানি আপনার সাথে জিন থাকে। মেয়েটা বলল, কীভাবে জানেন? আমি কালকে রাতে আমি আপনার জিন ছাড়ানো দেখতে আসছিলাম, কিন্তু তখনও জানতাম না আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি তো আমাকে বিয়ে করতে চান না, কিন্তু কেন বলুন তো? আপনি কি সেই জিনটাকে ভালোবাসেন? ওকে কি ভালো লাগে?
আমার কথায় সেই মেয়েটা অবাক করা একটা কথা বললেন। মেয়েটা বললেন, শুধু ভালোবাসি না, আমরা দুজন বিয়ে করছি। সেই জিনের সাথে আমার বিয়ে ও বাসর হয়েছে। জিনের সাথে বাসর? কি? এসব কি সত্যি? নাকি আপনারা বিয়ে করছেন? মেয়েটা বলল, হ্যাঁ, এটাই সত্যি। আমরা বিয়ে করছি। এটা কেউ জানে না। সবাই জানে আমাকে জিনে ধরছে। আচ্ছা, একটা কথা, আপনারা যদি বিয়েই করছেন তাহলে সেই জিনটা আপনার শরীরে ভর করে কেন? কেন আপনারা গাছে তুলে বানরের মতো লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে? কেনই বা হাঁস মুরগি ধরে কাঁচাই খেয়ে ফেলেন? আমার কথায় মেয়েটা বললেন, এইসব করার কারণ আছে। ও এসব করে যেন সবাই জানাজানি হয় আমি জিনি ধরা মেয়ে। আমি পাগলের মতো চলাফেরা করি। আমাকে যেন কেউ কখনো বিয়ে না করে সেজন্য। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বিয়ে করব না। মেয়েটা বলল, হ্যাঁ সেটাই, আপনার জন্য ভালো হবে। আর শুনুন, আমার সাথে যে জিনটা থাকে ও আপনার কাছে আসতে পারে আপনার সাথে কথা বলতে। আপনি আবার ভয় পাবেন না যেন। আমি বললাম, আরে না, চিন্তা করবেন না। আমি জিন ভূত দেখে এখন আর তেমন ভয় পাই না, কারণ আমার সাথেও যে একটা পরী থাকে। কিন্তু আপনাদের মতো আমাদের বিয়ে হয়নি, জানি না কখনো হবে বা কিনা। তা যাই হোক, আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আমার বিয়ে হবে না। কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর সেদিন সন্ধ্যার পর আমি বাজার থেকে ফিরলাম। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা অবয়ব। অবয়বটা এসে আমাকে সালাম দিয়ে বললেন, আপনার সাথে একটু কথা ছিল। সেই অবয়বটার সালামের উত্তর দিয়ে আমি বললাম, হ্যাঁ বলুন। আর আপনি কে? আপনি আপনার আসল রূপে এসে আমার সাথে কথা বলতে পারেন। আমার সেই অবয়বটা তার রূপ নিতে আমি বুঝতে পারলাম উনি আসলে একটা জিন। আমি ওনাকে দেখে বললাম, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি সেই জিন, তাই না? যে ওই মেয়েটাকে বিয়ে করছেন, যাকে আমি বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম। আমার কথায় সেই জিনটা বলল, হ্যাঁ আমি সেই। আমি আপনার কথা শুনেছি। আপনি মেয়েটাকে বিয়ে করতে রাজি না হওয়ায় আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আপনার মা বাবা তো সেই মেয়েটার সাথেই আপনার বিয়ে দিতে চায়। জিনের কথায় আমি বললাম, আপনি চিন্তা করবেন না, মা বাবা যতই বলুক আমি ওকে বিয়ে করব না। আমার কথায় জিনটা বললেন, আপনি অনেক ভালো, আমি আপনার ব্যবহারে খুশি। কখনো আমার সাহায্য লাগলে বলবেন। সেই জিনের কথায় আমার হঠাৎ আয়শাপুরীর কথা মনে পড়ল। তখন আমি ওনাকে বললাম, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন আমার সাথে একটা পরী থাকে। আমি ওকে ভালোবাসি। কিন্তু কিন্তু ও আমার কাছে আসতে পারে না। কারণ ওর হাতে দুটো শক্তিশালী চুড়ি পরা আছে। আপনি যদি আমাকে বলতেন সেই চুড়ি দুটো ওর হাত থেকে খুলতে পারবো কিভাবে, আমার অনেক উপকার হতো। আমার কথায় সেই জিনটা বললেন, হ্যাঁ আমি আশাপুরি বিষয় জানি, ওই চুড়ি দুটোর বিষয়েও জানি। কিন্তু ওগুলো কিভাবে খুলতে পারবে সেটা ঠিক আমি জানি না। তবে আমার দাদু এই বিষয়ে জানতে পারে। আমার দাদু অনেক বয়স্ক একজন তথ্য সংগ্রহকারী জিন, উনি নিশ্চয়ই জানতে পারে। আপনি আমার উপকার করছেন, আমি আপনার উপকার খুশি। আপনি চিন্তিত একদম এই ব্যাপার নিয়ে তো চিন্তা করবেন না। আমি দাদুর কাছে শুনে এসে আপনাকে বলছি, আপনি বাড়িতে চলে যান। কথাটা বলে চলে গেলেন সেই জিন। উনি চলে যাবার পর আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে জিনটা আবার আমার কাছে আসলো। উনি আসায় আমি বললাম, আপনি আসছেন? কোনো খবর পেলেন কি? আমার কথায় সে বলল, সে জিন বলল, হ্যাঁ, আমি আমার দাদুর কাছ থেকে সব কিছু জেনে এসেছি। আগেই বলছিলাম, আমার দাদু একজন বয়স্ক তথ্য সংগ্রহকারী জিন। উনি আর ওনার মতো কয়েকজন জিন ছাড়া এত গভীরের খবর কেউ বলতে পারবে না। এমনকি আশাপুরি নিজেও জানে না ওর হাতে চুড়িগুলো খোলার উপায়। আমি দাদুর কাছ থেকে খবর নিয়ে এসেছি, কিন্তু এটা এত সহজ না। এই জন্য জিন রাজ্যে যেতে হবে। জিনের কথায় আমি বেশ অবাক হয়ে বললাম, জিন রাজ্যে যেতে হবে? কাকে যেতে হবে? অন্য কোনো জিন বা আপনি যেতে পারবেন না? আমার কথায় সে জিন বললেন, না, সেখানে কোনো জিন গেলে হবে না। সেখানে যেতে হবে একমাত্র আপনাকে। আপনি যেহেতু আশাপরীকে ভালোবাসেন, তাই আপনাকেই যেতে হবে। উনার কথায় আমি সামনে পিছিয়ে না ভেবে বললাম, ঠিক আছে, তাই হবে। আমি আশাপরী চুড়িগুলো খুলতে সব কিছু করতে রাজি। আপনি শুধু বলেন আমাকে কোথায় যেতে হবে। আমার কথায় সে জিন বললেন, আপনাকে যেতে হবে মারিদ জিন রাজ্যে। মারিদ জিন রাজ্যে একটা গোত্র আছে যারা পাহাড়ের দিকে থাকে। সেই গোত্রের যে সর্দার, সেই সর্দারের ৩টা মেয়ে। সেই ৩ মেয়ের মধ্যে যে ছোট মেয়েটা আছে, সেই ছোট মেয়েটার চোখের পানি আপনাকে নিয়ে আসতে হবে। সেই মেয়েটার একটা বিশেষ গুণ হলো ওর চোখের পানি নীল রঙের। আর ওর চোখের পানি দিয়ে অনেক রোগের চিকিৎসাও নাকি হয়। সেই মেয়েটার চোখের পানি এনে সেটার সাথে আপনার শরীরের রক্ত মিশিয়ে এটা যদি আয়শাপরীর সেই চুড়িতে লাগানো যায়, তাহলে আয়শাপরীর চুড়িগুলো নষ্ট হয়ে হাত থেকে খুলে যাবে। আর তখন আয়শাপরী আবার আগের মতো আপনার কাছে আসতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, আয়শাপরীর সেই চুড়িগুলো নষ্ট হবার পর তার কিন্তু শক্তি কমে যাবে। এখন যেমন আয়শাপরীর শক্তি আছে তেমন শক্তি তখন থাকবে না। তখন নরমাল সাধারণ পরীদের মতো তার শক্তি হয়ে যাবে। এখন আপনি বলুন,
আপনি কি যাবেন সেই জিন রাজ্যে, সেই জিন সর্দারের মেয়েদের চোখের পানি নিয়ে আসতে? তখন আমি ওনাকে বললাম, হ্যাঁ, আমি যাব। সেখানে কিভাবে যাব এটা বলুন। আমার কথায় সেই জিন বললেন, আপনাকে আমি জঙ্গলের একটা জায়গায় নিয়ে যাব। সেখানে যাবার পর আপনাকে একটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে দিব। সেই ঘোড়ার গাড়িটা আপনাকে নিয়ে যাবে সেই মারিদ জিন রাজ্যে, সেই জিন সর্দারের প্রাসাদে। আপনি সেখানে গিয়ে সেই প্রাসাদের সর্দারের সাথে কথা বলবেন, ওনাকে অনুরোধ করবেন। আর ওনার যে ছোট মেয়ে যার চোখের পানি লাগবে তার সাথে কথা বলবেন, অনুরোধ করবেন। আপনার অনুরোধে আর কথায় যদি ওদের মন গলে, তাহলে আপনাকে সেই মেয়েটা তার চোখের পানি দিয়ে দিবে। আর যদি আপনি ওদের মন গলাতে না পারেন, আপনাকে যদি ওরা সন্দেহ করে, তাহলে কিন্তু বন্দি করে রাখবে। তারপরে আপনার কি হবে সেটা আমিও জানি না। তাই চিন্তা ভাবনা করে বলুন, আপনি কি যাবেন সেই জিন রাজ্যে? ওনার কথায় আমি কোনো চিন্তা না করে বললাম, আমি যাব। আর আল্লাহর রহমতে সেই মেয়েটা মানে পরীটার চোখের পানি নিয়েই ফিরবো আমি। আমার কথায় জিন বললেন, আপনি আসলেই সত্যিকারের প্রেমিক। আপনার সাহস আছে। আপনি যেহেতু রাজি, তাহলে আজকে রাতেই আপনাকে জিন রাজ্যে যাওয়ার ব্যবস্থা করি। আমি না আজকে, না আমি কালকে রাতে চাই। কাল রাতে ঠিক এই সময়ে আমি এইখানে আসব। আপনি এখানে আমার সাথে দেখা করবেন, কেমন? জিন বলল, ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমি আসি। কথাটা বলেই উনি চলে যাবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নাম কি? আমার কথায় জিনটা বললেন, আমার নাম সাজ্জাদ। আর আমি যে মেয়েটাকে ভালোবাসি, মানে বিয়ে করছি, ওর নাম সুইটি। আমি বললাম, ও, দুজনের নাম সুন্দর। আচ্ছা, আর একটা কথা, আমি বাড়িতে গেলে আমার মা বাবা সুইটির বিষয়ে জিজ্ঞেস করবে, সুইটির সাথে বিয়ের কথা বলবে। তখন আমি মা বাবাকে একটা কথা বলবো, আর আপনাকে একটা কাজ করতে হবে। এই বলে সাজ্জাদ জিনকে বললাম কি করতে হবে। কথাটা বলে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বললেন, এই নিশাদ শোন, এদিকে আয়। আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ের বিষয়ে কথা বলছি। আজকে যে মেয়েটাকে দেখে আসলাম, ওর নাম সুইটি। সুইটিকে তো আমাদের অনেক পছন্দ হয়েছে। আমরা ঠিক করছি ওর সাথেই তোর বিয়ে দিব বাবা। মায়ের কথায় আমি বললাম, মা, না, না জেনে ওর সাথে আমার বিয়ে দিবা নাকি? তোমরা কি জানো মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে? আমার কথায় বাবা বললেন, ভালোবাসে মানে? তুই জানিস কিভাবে শুনি? তখন আমি বললাম, ওই মেয়েটা আমাকেই বলেছিল। ওই মেয়েটা আমাকে বলেছিল বাবা। বাবা, মেয়েটার চরিত্র ভালো না। ও যে ছেলেটাকে ভালোবাসে, ওর সাথে রাত বেরোতে দেখা করে। এই তো আমি বাড়িতে আসার সময় দেখলাম মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। কি, সত্যি নাকি? তুই কি আমাদের দেখাতে পারবি? বাবার কথায় আমি বললাম, কেন পারবো না, আসো আমার সাথে আসো। কথাটা বলে মা বাবাকে নিয়ে গেলাম বাহিরে। বাইরে গিয়ে মা বাবাকে বললাম, ওই দেখো, দেখো, এটা ওই মেয়েটা না? আমার কথায় মা বলল, ঠিকই তো, এটা তো ওই মেয়েটা। ছি 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 ছি, রাতের বেলা কেমন একটা ছেলের সাথে কথা বলছে, তাও ওদের গ্রাম ছেড়ে আমাদের গ্রামে এসে। বাবা বলল, ভাগ্য ভালো, আমরা সঠিক সময় জানতে পারলাম। চলো বাড়িতে চলো, এরকম মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। কথাটা বলে মা বাবা আবার বাড়িতে ফিরে আসলেন। মা বাবা তাহলে অবশেষে বোকা হলো। আমি তখন সাজ্জাদ জিনকে বলছিলাম, উনি যেন সুইটির রূপ নিয়ে থাকে, যে মা বাবা ভুল বুঝে। আমার কথা মতো জিন সেটাই করছেন। উনি সুইটি মেয়েটার রূপ নিয়েছেন, আর ওনার দুই বন্ধু জিন একটা ছেলের রূপ নিয়েছে। সাজ্জাদ জিন আমার এত বড় উপকার করছেন, আমিও না হয় তার জন্য সুইটির সাথে আমার বিয়েটা ভেঙে দিই। মা বাবা এগুলো দেখে এসে সুইটি মেয়েটার সাথে আমার বিয়ে ভেঙে দেয়। বিয়ে ভেঙে দেওয়ায় আমি খুশি মনে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি রুমে গিয়ে শুয়ে পড়ার পর আমার ঘুম আসবে, এরকম একটা সময়ে আশাপুরি আমার ঘরে আসে। পুরী এসে আমার দিকে তাকিয়ে বলে, তোমার কাছে একটা জিন আসছিল মনে হয়, কেন আসছিল তোমার কাছে? পুরীর কথায় আমি বললাম, ওই যে মেয়েটা আছে না যার সাথে আমার বিয়ের কথা চলছিল, সেই জিন ওই মেয়েটাকে ভালোবাসে, সেই বিষয়েই কথা বলতে আসছিল, আমি যেন মেয়েটাকে বিয়ে না করি। পুরী বলে, শুধু কি এটাই বলতে আসছিল, আর কিছু বলেনি? আমি বললাম, না, আর কি বলবে? পুরী বলে, নিষাদ, কি ভাবছো আমি কিছু জানতে পারবো না? তুমি এটা করো না নিশাদ, তুমি কোথাও যাবে না। আমি বললাম, কেন যাব না? আমি জিনরাজ্যে গিয়ে সেই জিন সর্দারের মেয়ের চোখের পানি নিয়ে আসব। পুরী বলে, যদি নিয়ে আসতে না পারো তখন হবে কি ভাবছো একবার? বুঝো না কেন? তুমি মানুষ আর আমি পড়ি, আমরা একে অপরকে ভালোবাসি। তোমার কি মনে হয় এই কথাটা সেই জিন সর্দার জানলে উনি ওনার মেয়ের চোখের পানি তোমাকে দিয়ে দিবে? দিবে না, উল্টো তোমাকে বন্দি করে রাখবে। তাই বলি, এসব করো না, তুমি কোথাও যাবে না। পুরীর কথায় আমি বললাম, ভালোবাসি, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। আমি যাব, আর আমি এমন কিছু করব না যার কারণে সেই জিন সর্দার আমাকে বন্দি করবে। তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ আমি সেই পরীর চোখের পানি নিয়ে এসে তোমার হাতে চুড়িগুলো নষ্ট করব।
আমার কথায় আশা পড়ি কিছু না বলে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমি বললাম, "এই কান্না করো না।" তখন পরি বলল, "তোমার জন্য চিন্তা হচ্ছে। যদি কিছু হয়ে যায়? এখন তো তবুও দূর থেকে তোমাকে দেখতে পারছি। তোমার কিছু হয়ে গেলে সেটাও তো পারবো না।" আমি বললাম, "তুমি একদমই চিন্তা করো না। আমি কালকে রাতে সেই জিন রাজ্যে যাব আর সুস্থ মতনই ফিরে আসবো ইনশাল্লাহ।" আমার কথায় পরি আর কিছু না বলেই চলে গেল। ও চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি সালাম দাদুর কাছে গেলাম, কেননা উনি কবিরাজ সালাম দাদুকে না বলে যাওয়া ঠিক হবে না। আমি দাদুর কাছে গিয়ে সব কিছু খুলে বলায় দাদু বললেন, "নিষাদ, তুই জিন রাজ্যে যাবি, তোর কাছে ভালো জিন আসে না খারাপ সেটা তো আগে জানতে হবে।" কথাটা বলে দাদু রুকিয়া করে সেই সাজ্জাদ জিনকে হাজির করলেন। দাদুর ডাকে জিন এসে দাদুকে বললেন, "আসসালামু আলাইকুম। আমি জানি আমাকে কেন ডাকছেন। আমি খারাপ জিন না, ভয় পাবেন না। এই ছেলেটার ব্যবহারে আমি খুশি হয়েছি বলে ওকে সাহায্য করছি। আমি আমার দাদুর কাছে এই তথ্যটা নিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিশাদের কোনো ক্ষতি করব না।" কথাটা বলেই চলে গেলেন সাজ্জাদ। এদিকে তখন সালাম দাদু আমাকে কিছু কথাবার্তা, আচার-আচরণ শিখিয়ে দিলেন। জিন রাজ্যে গিয়ে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে। দাদুর কথাগুলো শুনে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন শেষে রাত হলো। রাতে মা-বাবা খাবার খেয়ে ঘুমানোর পর আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম সেই জিনটার কাছে। জিনটার কাছে যেতেই উনি বলল, "আসছেন? চলুন, আপনাকে নিয়ে রওনা করি।" সাজ্জাদ জিনের কথায় আমি বললাম, "ঠিক আছে, চলুন।" এই বলে দুজনে রওনা করব। ঠিক তখনই সেখানে আয়শা পড়ি আসলো। আশাপুরী এসে মন খারাপ করে আমার দিকে তাকিয়ে রইল। খুব ইচ্ছে করছিল তখন আশাপুরীর কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিতে, কপালে হাত বুলিয়ে দিয়ে চিন্তা না করতে। কিন্তু তা তো পারি না। আশাপুরীর মন খারাপ দেখে আমি বললাম, "আয়শা, মন খারাপ করো না। হাসি মুখে বিদায় দাও আমাকে। আমি আল্লাহর রহমতে সেই পুরী চোখের পানি নিয়ে আসব।" আমার কথায় আশাপুরী বলল, "আমার দোয়া ও ভালোবাসা সব সময় তোমার সাথে থাকবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। সাবধানে যেও।" আশাপুরীর কথায় ওর কাছে বিদায় নিয়ে আমি রওনা করলাম সাজ্জাদ জিনের সাথে। জিনের সাথে যেতে যেতে একসময় পৌঁছে গেলাম এক গহীন জঙ্গলে। এরকম গহীন জঙ্গলে জীবনের প্রথম আসলাম। জঙ্গলের ভিতর থেকে কিরকম আওয়াজ আসছে, এরকম আওয়াজেই ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি সেখানে যাওয়ার পর সাজ্জাদ বলল, "এখানে দাঁড়ান আর আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। একটু পর এখানে একটা ঘোড়ার গাড়ি আসবে। সেই ঘোড়ার গাড়ির কোনো চালক থাকবে না, কারণ ঘোড়াগুলো হলো জিন। ঘোড়ার গাড়িটা এখানে আসায় আপনি ওখানে উঠে বসবেন। আপনি উঠে বসায় সেই ঘোড়ার গাড়িটা চলতে থাকবে। চলতে চলতে একসময় সেই ঘোড়াগুলো পাখা মেলে উঠতে থাকবে। মনে রাখবেন, আপনি কিন্তু এসব বুঝতে পারবেন, কিন্তু ভয় পাবেন না। সেই ঘোড়ার গাড়ি যেভাবে যাক আপনার কোনো ক্ষতি ওরা করবে না। যেভাবে কিছুক্ষণ চলার পর ওরা আপনাকে সেই জিন রাজ্যের সেই জিন সর্দারের প্রাসাদের কাছে নিয়ে যাবে। প্রাসাদের কাছে গেলে আপনি ঘোড়ার গাড়ি থেকে নেমে প্রাসাদে যাবেন আর জিন সর্দারের সাথে কথা বলবেন।" সাজ্জাদ জিনের কথায় আমি বললাম, "ঠিক আছে, তাই করব।" ওনার সাথে কথা বলতে বলতে সেখানে টকবক টকবক করে চলে আসলো একটা ঘোড়ার গাড়ি। সেই ঘোড়ার গাড়িটা আসার পর সাজ্জাদ বললেন, "যান, গাড়িতে উঠে বসুন। আর আমি যেমনটা বললাম তেমনটা কিন্তু করবেন, একদমই ভয় পাবেন না।" ওনার কথায় আমি বিসমিল্লাহ বলে ঘোড়ার গাড়িতে উঠলাম। আমি গাড়িটাতে ওঠার পর সেই গাড়িটা চলতে লাগলো। আমি ঘোড়ার গাড়ি থেকে কিন্তু মাঝে মাঝে বাইরের দিকে তাকাই। আমি বাইরে তাকালে বুঝতে পারি ঘোড়ার গাড়িটা বাতাসের বেগে ছুটে চলেছে। স্বাভাবিক ঘোড়া কখনো এভাবে ছুটতে পারে না। আমি চুপচাপ সেই গাড়িতে বসে আছি। এর কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমি যেন শূন্যে উঠছি। এরকম অনুভব করায় আমি ঘোড়াগুলোর দিকে তাকিয়ে দেখি ওগুলো এখন আর ছুটে চলছে না। ওরা পাখা মেলে উঠছে। মুহূর্তটা একবার ভাবুন তো, আপনি একা একরকম অদ্ভুত একটা ঘোড়ার গাড়িতে চলছেন জিন রাজ্যে। কেমন লাগবে আপনার? আপনি যতটা সাহসী হন না কেন, ভয় আপনাকে পেতেই হবে। আমিও ভয় পেয়েছিলাম। তবুও চুপচাপ সেই ঘোড়ার গাড়িতেই বসেছিলাম। আমি সেখানে বসে থাকার বেশ কিছুক্ষণ পর সেই ঘোড়ার গাড়িটা একটা সুন্দর বড় প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িটা সেখানে দাঁড়ার পর আমি গাড়ি থেকে নেমে সেই প্রাসাদের দিকে যেতে থাকি। কত সুন্দর জায়গা আর সুন্দর সুন্দর প্রাসাদ। আমি এদিক সেদিক তাকিয়ে সেই বড় প্রাসাদের ভিতরে ঢুকে পড়লাম। ভয় লাগছিল। আমি মানুষ হয়ে জিনদের প্রাসাদে ঢুকছি। জানি না কি হবে। আমি প্রাসাদের ভিতরে ঢুকে দেখলাম প্রাসাদের সাদা জুব্বা পরা অনেকেই জড়ো হয়ে কি জানি বলছে। আমি ওদের দেখে বুঝতে পারছি সবাই জিন। কিন্তু এদের মধ্যে জিন সর্দার কে? আমি সেই জিনগুলোকে দেখে প্রাসাদের অন্য দিকে যেতে দেখতে পেলাম প্রাসাদের পিছনের দিকে একটা সুন্দর ফুলের বাগান। আর বাগানের কাছে একটা সুন্দর গাছ। সেই গাছের নিচে একটা সুন্দরী মেয়ে বসে আছে। মেয়ে বলতে কোনো পরী হবে হয়তো।
আমি সেই পরীটাকে দেখে তার কাছে গিয়ে একটা সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে সেই পরীটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কে? তোমাকে দেখে তো অন্যরকম লাগছে। কে তুমি? পরীর কথায় আমি আমার কথা বললাম। ওনাকে বললাম আমি মানুষ। আমি ওনাকে এটাও জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার কথা জবাবে সেই পরীটা বলল, আমি জিন সর্দারের ছোট মেয়ে। আমার নাম রূপা। উনি তাহলে সেই পরী যার চোখের পানি নিতে আমি আসছি এখানে। আমি ওনার পরিচয় পাওয়ায় ওনাকে সব ঘটনা খুলে বললাম। আমি ওনাকে এটাও বললাম, আপনার চোখের পানি লাগবে আমার। আমার কথা শুনে সেই পরী বললেন, তুমি মানুষ, আর তুমি যা বললে সেটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি আমার চোখের নীল পানি নিয়ে তো কারো ক্ষতিও করতে পারো। আমি আমার বাবার অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। আর এমনিতেও আমার মন ভীষণ খারাপ। সেই রূপাপুরীর কথা শেষ হতে না হতেই সেখানে চলে আসলো জিন সর্দার। উনি এসে আমাকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? মা রূপা? কে? কে উনি? ওনাকে দেখে তো জিন জাতি মনে হচ্ছে না। সর্দারের কথায় রূপা বললেন, বাবা, ও বলছে ও একজন মানুষ, আর ও এখানে আসছে তোমার মেয়েকে, মানে আমার চোখের পানি নিতে। চোখের পানি নিতে? এই, আমার মেয়ে কি ঠিক বলছে? জিন সর্দারের কথায় আমি বললাম, হ্যাঁ সর্দার, আমি আদম সন্তান। আমি আদম সন্তান, মানে মানব জাতি। আমি খুব বিপদে পড়ে আপনার এই রাজ্যে আসছি। আপনার মেয়ের চোখের পানি আমার খুব প্রয়োজন। দয়া করে আপনার মেয়ের চোখের পানি আমাকে একটু দিয়ে দিন। আমার কথায় সে জিন সর্দার বললেন, আমরা খোঁজ খবর না নিয়ে আমার মেয়ের চোখের পানি কাউকে দিই না। আর এখন আমার মনের অবস্থা ভালো না, তুমি ফিরে যাও। না সর্দার, দয়া করুন, আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না। আমাকে দয়া করে আপনার মেয়ের চোখের পানি একটু দিয়ে দিন। যে কোনো কিছুর বিনিময়ে আমাকে দিয়ে দিন। আমার কথায় সেই সর্দার বললেন, যে কোনো কিছুর বিনিময়ে বলতে? আচ্ছা শোনো, তোমাকে একটা শর্তে আমার মেয়ের চোখের পানি দিতে পারি, তুমি যদি আমার একটা কাজ করতে পারো তাহলে। ওনার কথায় আমি কিছু না ভেবেই বললাম, হ্যাঁ বলুন, কি করতে হবে? আমি আপনার সব শর্তে রাজি। তখন সর্দার আমাকে বললেন, শোনো, আমার 3টা মেয়ে। আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি রইল 2টা মেয়ে। ওই যে ওকে দেখতে পাচ্ছ, ও আমার ছোট মেয়ে। কিন্তু আমার মেঝো মেয়ে আমার কাছে নেই, কারণ 2 দিন আগে আমার মেঝো মেয়েকে বন্দি করছে একজন দুষ্টতান্ত্রিক। আমার 2 মেয়ে 2 দিন আগে আমাকে বলে ওরা তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে যাবে। ওরা আমার আদরের মেয়ে হওয়ায় আমি না করতে পারিনি। ওরা আমার কথায় তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে যায়। সেখানে যাবার পর ঘুরতে ঘুরতে ওরা এক দুষ্ট তান্ত্রিকের নজরে পড়ে। তখন সেই তান্ত্রিক আমার মেঝো মেয়েটাকে বন্দি করে ফেলে। আমার মেঝো মেয়ে এখন তোমাদের মানুষদের দুনিয়াতে ওই তান্ত্রিকের কাছে বন্দী। এখন তুমি যদি সেই তান্ত্রিকের কাছে গিয়ে আমার মেয়েকে মুক্ত করতে পারো, তাহলে তাহলে আমি তোমাকে আমার ছোট মেয়ের চোখের পানি দিয়ে দিব। ওনার কথায় আমি বললাম, ঠিক আছে, তাই হবে। আপনি আমাকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যান। তখন সর্দার বললেন, আমরা তান্ত্রিকের কাছে যেতে পারি না। যেতে পারলে তো তোমাকে বলতাম না। সেই তান্ত্রিক থাকে একটা জঙ্গলে, যে জঙ্গলের একটা জায়গায় কালো জাদুর মাধ্যমে এমনভাবে বন্ধ করে রাখছে সে, যে কোনো জিন তার ভিতর প্রবেশ করতে পারে না। আমরা তোমাকে সেই তান্ত্রিকের থেকে একটু দূরে রেখে আসতে পারবো। তখন তুমি হেঁটে হেঁটে সেই তান্ত্রিকের কাছে যাবে আর নিজের বুদ্ধি খাটিয়ে আমার মেয়েকে মুক্ত করে নিয়ে আসবে। নিয়ে আসতে পারবে কি? সর্দারের কথায় আমি বললাম, হ্যাঁ, আমি পারবো, আমি রাজি। আপনারা আমাকে নিয়ে যান সেই তান্ত্রিকের কাছে। আমার কথায় জিন সর্দার 2জন জিনকে ইশারা করলেন। সর্দারের ইশারায় 2জন জিন আমাকে নিয়ে আবারও ফিরে আসলেন আমাদের দুনিয়াতে, সেই তান্ত্রিকের কাছে, সেই জঙ্গলে। কি গহীন জঙ্গল রে বাবা! এখানে মনে হয় ভুল করেও কোনো মানুষ আসে না। আমাকে সেখানে নিয়ে আসার পর সেই জিন দুটো আমাকে বললেন, ওই যে দেখো, একটা আলো দেখতে পাচ্ছ? ওখানে সেই তান্ত্রিক থাকে। আমরা এই এরিয়ার মধ্যে যেতে পারবো না। গেলে আমরাও বন্দী হয়ে যাব এই তান্ত্রিকের হাতে। সেই তান্ত্রিক অনেক ভয়ঙ্কর। আমরা এখানে আছি। তুমি যাও আর নিজের বুদ্ধি খাটিয়ে আমাদের সর্দারের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো। সেই জিন 2জনের কথায় আমি 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলাম সেই তান্ত্রিকের কাছে। তখনও কিন্তু রাত। রাত যে কয়টা বাজে জানি না। আমি একটু পরেই সেই তান্ত্রিকের এরিয়ার মধ্যে ঢুকবো, ঠিক তখনই একজন বলে উঠল, দাঁড়াও, ওখানে দাঁড়াও। কে তুমি? এখানে কিভাবে আসলে? কথাটা বলে হাতে আগুনের মশাল নিয়ে আমার দিকে এগিয়ে আসলো একজন তান্ত্রিক। ওনার বড় বড় কোকড়া কোকড়া চুল, আর চোখগুলো লাল, আর শরীরে তেমন একটা কাপড় চোপড় নেই। উনি আমার কাছে আসতেই আমি বললাম, জানি না আমি কোথায় আছি। আসলে আমি জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ি। ডাকাত আমাকে ধরতে আসলে আমি জানের ভয়ে দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসছি। আপনি কি এই জঙ্গলে কি করছেন? আমাকে দয়া করে একটু থাকতে দিন। দিন হলে আমি চলে যাব।
আমার কথায় সেই তান্ত্রিক আমার দিকে তাকিয়ে বলল, আসো, আমার সাথে আসো। কথাটা বলে তান্ত্রিক যেখানে থাকে জায়গাটা একটা গুহার মতো, সেখানে আমাকে নিয়ে যেতে লাগলেন। ওনার থাকার জায়গায় যেতে তান্ত্রিক বললেন, সাবধান, সাবধানে পা ফেলো। দেখো, এই যে চারিদিকে আমি সিঁদুর দিয়ে গোল বৃত্ত এঁকেছি, এখানে পা ফেলা না, এখানে একদমই পা ফেলো না। আমি এই সিঁদুরগুলো দিয়ে আমার থাকার এরিয়াটা কালো জাদু দিয়ে বন্দি করে রেখেছি, বন্ধ করে রেখেছি। এর ফলে কোনো জিন এখানে প্রবেশ করতে পারবে না। কেউ যদি এই সিঁদুরের দাগ মুছে ফেলে বা অপবিত্র করে তাহলে ঢুকতে পারবে, তাই সাবধানে পা ফেলো। তান্ত্রিকের কথায় আমি সেই সিঁদুর দিয়ে দাগ দেওয়া জায়গাটা টপকিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতেই তান্ত্রিক বলল, এখানে বসে থাকো, সকাল হলে চলে যেও। আর সাবধান, আমার কোনো জিনিসে হাত দিবে না। আমি বাইরে সাধনা করছি, আমাকে ডাকবে না, আমার সাধনায় ব্যাঘাত ঘটাবে না। কথাটা বলেই তান্ত্রিক গুহার বাহিরে বসে সামনে আগুন জ্বালিয়ে তার সামনে বসে কি কি জানি তন্ত্র মন্ত্র পড়তে লাগলেন। এদিকে আমি বসে রইলাম গুহার ভিতর। কি করব? জিন সর্দারের মেয়ে কোথায় আছে? এইসব ভাবতে ভাবতে এদিক সেদিক তাকাতে লাগলাম। গুহার ভিতর কয়েকটা মাথার খুলি রাখা। আমি বসে আছি। ওদিকে তান্ত্রিক তন্ত্র মন্ত্র পড়তে পড়তেই একদম কিছুক্ষণ চলার পর আমি একটা অবাক করার দৃশ্য দেখি। আমি দেখলাম হঠাৎ করে তান্ত্রিকের সামনে ভয়ঙ্কর একটা অবয়ব এসে হাজির হলেন। সেই অবয়বটা আসার পর তান্ত্রিক বলতে লাগলেন, প্রভু, আপনি আসছেন, আমি আপনার নামে মানুষ বলি দিব। কথাটা বলে তান্ত্রিক আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিলেন। তান্ত্রিকের হাসির মধ্যে রহস্য দেখে আমি বললাম, আপনি মানুষ বলি দিবেন মানে কি? কাকে বলি দিবেন আপনি? আমার কথায় সেই তান্ত্রিক বললেন, কেন তোকে বলি দিব আমার প্রভুর নামে? তুই কি ভেবেছিস আমি যেমন তেমন তান্ত্রিক? আমি সাধারণ কোনো তান্ত্রিক না, আরে আমি সাধারণ তান্ত্রিক না। আমার হাতে বন্দি আছে ১০ জন জিন। আমার ১০ জন জিন আমাকে সব খবর এনে দেয়। আমি তোর বিষয়ে সব জানি। তোকে ওই জিন সর্দার পাঠিয়েছে ওনার মেয়েকে উদ্ধার করতে, তাই না? আমি সব জেনে তোকে এখানে নিয়ে আসলাম। এখন আমি তোকে আমার শয়তান প্রভুর নামে বলি দিব, আর আমি অনেক শক্তি অর্জন করব। আমি অনেক শক্তি অর্জন করব, তোকে বলি দিব। তান্ত্রিকের কথায় আমি উঠে দাঁড়িয়ে বললাম, শয়তান, তুই আমার কিছুই করতে পারবি না। আমাকে এখান থেকে যেতে দে, আর সে জিন সর্দারের মেয়েকে ছেড়ে দে। মনে রাখিস, তোর শয়তানি কালো জাদু আমাদের ইমানি শক্তির কাছে হেরে যায়। নিজের ভুল বুঝে আমাকেও জিন সর্দারের মেয়েকে ছেড়ে দে। আমার কথায় তান্ত্রিক কিছু না বলে একটা হাসি দিলেন। এদিকে ঠিক তখনই অদৃশ্য কোনো শক্তি আমাকে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দিল। আঘাত পেয়ে আমি পড়ে গেলাম মাটিতে, আর ব্যথায় চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারে তান্ত্রিক হেসে বলল, কোথায় তোর ইমানি শক্তি? তুই নিজে থেকে আমার ফাঁদে পা দিয়েছিস। এখন তোকে বলি দিব, তোর রক্ত দিয়ে আমি শয়তানকে খুশি করে হব আর শক্তিশালী। হা 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 হা। আমি আমি আরও শক্তিশালী হব। কথাটা বলে সেই তান্ত্রিক আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখনই আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে তান্ত্রিকের সেই সিঁদুর দিয়ে দাগ টানা সেখানে পা দিয়ে দাগটা নষ্ট করে ফেললাম। আমি সেই দাগটা পা দিয়ে নষ্ট করার ফলে তান্ত্রিকের এরিয়াটা যেটা কালো জাদু করে রেখেছিল সেটা কেটে যায়। আমি এমনটা করে তান্ত্রিক আমার উপর রেগে বলে, এই, আমার বন্ধ করে এরিয়া নষ্ট করার সাহস কিভাবে পেলি? কথাটা বলে তান্ত্রিক ইশারা করলেন, আর সাথে সাথে আমাকে ধরে ফেলল দুটো খারাপ জিন। জিন দুটো আমাকে ধরায় তান্ত্রিক একটা ধারালো ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তান্ত্রিক আমার কাছে এসে আমাকে মাটিতে শুয়ে আমাকে বলি দিবেন। ঠিক তখনই সেখানে চলে আসলো আয়শাপুরী। আয়শাপুরী এসে আমাকে ধরা দুজন জিন ও তান্ত্রিককে এমনভাবে আঘাত করে যে ওরা উড়ে ২০-২৫ হাত দূরে গিয়ে পড়ে। তান্ত্রিক দূরে ছিটকে পড়ে। আয়শাপুরীর দিকে তাকিয়ে হাততালি দিয়ে কাদের জানি ডাকতে লাগলো। তান্ত্রিকের ডাকে সেখানে এসে উপস্থিত হলেন তার বন্দি করা সাথে থাকা ১০ জন জিন। সেই ১০ জন জিন সেখানে আসায় আয়শাপুরী কোনো কথা না বলে সবাইকে পেটাতে লাগলো। আপনারা তো জানেন, আয়শাপুরীর হাতে দুটো ছুরি। দুটো ছুরি থাকার কারণে ১০টা জিন কেন, এরকম ১০০ জিনও আয়শাপুরীর সাথে পারবে না। আয়শাপুরী সবাইকে ইচ্ছে মতো পেটাতে লাগলো। এদিকে আয়শাপুরীর আঘাত পেয়ে অনেক জিন সেখান থেকে পালাতে লাগলো। আপনারা তো জানেন, আশাপুরীর হাতে দুটো চুড়ি। দুটি চুড়ি থাকার কারণে সে কোনোভাবেই কারো সাথে তোয়াক্কা করেও কুলোতে পারবে না, কারণ আশাপুরী অনেক বেশি শক্তিশালী। সবগুলো চিনকে মেরে ফেলার পর তান্ত্রিক চোখ বড় বড় করে হা হয়ে আশাপুরীর দিকে তাকিয়ে বললেন, এই, তুই কি করলি? আমার সব শক্তি শেষ করে দিলি। আমি তোকে ছাড়বো না তান্ত্রিক, আমি তোকে ছাড়বো না। কথাটা বলা শেষ না করতেই মুহূর্তে আশাপুরী তান্ত্রিককে ধরে সেখানে মাটিতে তার মাথাটা পুঁতে দিলেন। তান্ত্রিকের মাথাটা পুরোটা মাটির নিচে ঢুকানো, শরীরটা উপরের দিকে, পাগুলো ছটপট ছটপট করছে। এভাবে কিছুক্ষণ ছটপট ছটপট করার পর মারা গেল তান্ত্রিক।
তান্ত্রিক মারা যাওয়ার পর আশাপুরি আমার দিকে তাকিয়ে বললেন, মানা করছি না জিন রাজ্যে যেও না, আমার জন্য নিজের জীবনের কথা ভাবলেন না। জিন সর্দারের কথায় এখানে আসলে এই ঘটনাটা যদি তোমাদের দুনিয়াতে না ঘটে জিন রাজ্যে ঘটতো, তখন কি হতো? তখন কিভাবে বাঁচাতাম তোমায়? চলো বাড়িতে ফিরে চলো। না, একবার যেহেতু আসছি, ওই জিন সর্দারের মেয়ের চোখের পানি না নিয়ে ফিরবো না। তাছাড়া এখন তো সব বিপদ কেটে গেছে। এখন তুমি আমাকে বলো, সেই জিন সর্দার মেয়ে কোথায় বন্ধি? আমার কথায় আশাপুরি বলল, গুহার ভিতরে ঢুকে সেখানে রাখা দুটো কঙ্কালের মাথার খুলি ও দুটো বোতল রাখা আছে, সেগুলো ভেঙে ফেলো। পরীর কথায় আমি সেটাই করলাম, ভেঙে ফেললাম বোতল ও মাথার খুলি। আমি ওগুলো ভেঙে ফেলায় বন্দি থেকে মুক্ত হলেন জিন সর্দারের মেছো মেয়ে। উনি মুক্ত হওয়ায় ওদিকে আমাকে নিয়ে আসা জিন দুজনও চলে আসলো। সর্দারের মেয়ে মুক্ত হবার পর আশাপুরি আবারও আমাকে বললেন, উনি মুক্ত হয়েছে, এখন বাড়িতে ফিরে যাও। আশাপুরীর কথায় সে জিন সর্দারের মেয়ে আশাপুরীকে বললেন, আপনি চিন্তা করবেন না, উনি আমাকে মুক্ত করেছেন, আমরা ওনার কোনো ক্ষতি করব না। আমরা জিন রাজ্যে ফিরে গিয়ে ওনাকে সম্মানের সাথে ওনার বাড়িতে রেখে আসব। কথাটা বলে জিন সর্দারের মেয়ে আমাকে নিয়ে গেলেন তাদের জিন রাজ্যে। আমি জিন সর্দারের মেয়েকে ফিরে নিয়ে যাওয়ায় সেই সর্দার অনেক খুশি হলেন আর আমাকে সম্মানের সহিত তাদের প্রাসাদে থাকতে দিলেন। আমি সেখানে যাবার পর জিন সর্দারকে বললাম, সর্দার, আপনার কথা মতো তো আপনার মেয়েকে মুক্ত করে নিয়ে আসলাম। এখন আমাকে আপনার ছোট মেয়ের চোখের পানি দিয়ে দিন। আমার কথায় সর্দার বললেন, হ্যাঁ অবশ্যই দিব, তুমি তোমার কথা রেখেছো, আমিও আমার কথা রাখবো। তুমি আমার অনেক উপকার করছো, আমার প্রাসাদে দু একদিন থাকো, আমাদের চীন রাজ্যটা ঘোরাফেরা করে তারপর চলে যেও। ওনার কথায় আমি আর কথা বাড়ালাম না। আমি সেখানে থাকলাম একটা দিন। পরের দিন জিন সর্দারের ছোট মেয়ে আমাকে নিয়ে জিন রাজ্যটা ঘুরে দেখালাম। চমৎকার সুন্দর মনোমুগ্ধকর জায়গাগুলো আমি খুব সুন্দরভাবে দেখলাম। মেয়েটা আমাকে ঘুরে ঘুরে সব সুন্দর সুন্দর জায়গাগুলোই, বিশেষ বিশেষ জায়গাগুলোই আমাকে দেখালো। সুন্দর সুন্দর জায়গা ঘোরার সময় সর্দারের ছোট মেয়ে আমাকে বললেন, তুমি তো বেশ সাহসী, তোমার নাম কি? ওনার কথার জবাবে আমি বললাম, মোহাম্মদ নিশাদ। তখন সর্দারের ছোট মেয়ে বললেন, তুমি সত্যিকারের ভালোবাসতে জানো, একটা পরীকে ভালোবেসে নিজের জীবনের পরোয়া না করে এখানে আসছো। ওনার কথায় আমি বললাম, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার চোখের পানি এরকম বিশেষ কেন? তখন রূপাপুরী আমাকে বললেন, সেটা আমিও জানি না, এটা হয়তো সৃষ্টিকর্তা থেকেই পাওয়া উপহার। তাছাড়া আমার দাদু আমাকে অনেক ভালোবাসতেন, উনি মারা যাবার আগে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যান। আমি ওনার কাছ থেকে অনেক শক্তি ও ক্ষমতা অর্জন করি। ও ভালো, আচ্ছা চলুন এখন আমাকে নিয়ে প্রাসাদে চলুন, আমাকে বাড়িতে ফিরতে হবে। আমার কথায় রূপাপরি আমাকে নিয়ে প্রাসাদে ফিরে আসলেন। প্রাসাদে আসায় জিন সর্দার রূপাকে বললেন তার চোখের পানি দিতে। বাবার কথায় রূপা তার চোখের পানি আমাকে দিয়ে দিলেন। রূপার চোখের নেয়ার পর জিন সর্দার আমাকে বললেন, আল্লাহ যে কার উসিলায় কাকে বাঁচায় কেউ জানে না, আমার মেয়েকে সেই তান্ত্রিকের হাত থেকে মুক্ত করার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তুমি এখন আমার ছোট মেয়ের চোখের পানি নিয়ে যাচ্ছ, যাও। তুমি বাড়িতে যাবার পর কখনো কোনো একদিন যদি আমার সাহায্যের দরকার হয়, তখন এই যে আংটিটা, এটা তোমাকে দিলাম, তোমার কখনো আমাদের সাহায্য লাগলে এই আংটিটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবে আর চোখ বন্ধ করে আমাদের কথা মনে করবে। তুমি আমাদের স্মরণ করলে আমরা তোমার কাছে যাব আর চেষ্টা করব তোমাকে সাহায্য করার। কথাটা বলে উনি আমাকে একটা আংটি দিলেন। আমি আংটিও চোখের পানি নিয়ে আবারও রওনা করলাম সেই ঘোড়ার গাড়ি দিয়ে। আমি ঘোড়ার গাড়িতে উঠে চলতে চলতে একসময় চলে আসলাম সেই জঙ্গলে যেখান থেকে আমি ঘোড়ার গাড়িতে উঠেছিলাম। আমি সেখানে যাবার পর দেখলাম সেই সাজ্জাদ জিন আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি সেখানে যাওয়ায় উনি খুশি মনে আমাকে বলে, আপনি আসছেন, সেই পুরীর চোখের পানি কি নিয়ে আসছেন? সাজ্জাদ জিনের কথায় আমি বললাম, হ্যাঁ আমি নিয়ে আসছি। তখন উনি আমাকে নিয়ে গেলেন সালাম দাদুর কাছে। সেখানে গিয়ে দেখলাম সালাম দাদুর কাছে আয়শাপুরীও আছে। আমি সেখানে যাবার পর সালাম দাদু বললেন, নিশাদ তুই ঠিক আছিস তো? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল, তুই কি সেই পরীর চোখের পানি নিয়ে আসছিস? দাদুর কথার জবাবে আমি বললাম, হ্যাঁ দাদু, নিয়ে আসছি, এই নাও। এদিকে তখন সেই সাজ্জাদ জিন আশাপুরীকে বলল, আপনি কি বুঝতে পারছেন? আমি শেষবারের মতো আরেকবার বলছি, আপনার হাতে চুড়িগুলো নষ্ট করার ফলে কিন্তু আপনার শক্তি কমে যাবে, আপনি আবার আগের সাধারণ পুরীদের মতো হয়ে যাবেন। জিনের কথায় আয়শাপুরী বললেন, যেখানে ভালোবাসা নেই সেখানে শক্তি দিয়ে কি হবে? আবার ক্ষমতা, আমার শক্তি আমার ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিচ্ছে। আমি চাই না আমার এত শক্তি, এত ক্ষমতা, আমি আমার ভালোবাসাকে চাই। পরীর কথায় সেই সাজ্জাদ জিন আমার দিকে তাকিয়ে বলল, নিশাদ আপনার রক্ত ওই পানিটার সাথে মিশিয়ে সেটা আয়শাপুরীর চুড়ির উপর লাগিয়ে দিন। জিনের কথা মতো সালাম দাদু আমার আঙ্গুল কেটে একটু রক্ত নিয়ে সেই পানিটার সাথে মিশিয়ে আয়শাপুরীর চুড়ির উপর লাগিয়ে দিলেন। সেই পানীয় রক্ত আয়শাপুরীর চুড়ির উপর পড়তেই আমরা দেখলাম সেটা মনে হয় পুড়ে যাচ্ছে, সেখান থেকে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। এদিকে আশাপুরীও কষ্ট পাচ্ছে।
এরকম কিছুক্ষণ চলার পর পরীর হাতে সেই চুড়ি দুটো গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে গেল। চুড়ি দুটো খুলে যাওয়ার পর সাজ্জাদ্দিন বলল, আলহামদুলিল্লাহ, কাজ হয়েছে। নিশাদ, এখন আয়শাপুরীর কাছে জানতো আর ওনাকে স্পর্শ করুন তো। ওনার কথায় আমি আয়শাপুরীর কাছে গেলাম আর আয়শাপুরীকে স্পর্শ করলাম। আয়শাপুরীর কাছে যাওয়া ওকে স্পর্শ করায় আমার কিছুই হলো না। তখন আনন্দে দুজনের চোখে পানি চলে আসছিল। কখনো ভাবিনি পরীকে আবার ফিরে পাবো, ওর কাছে আসতে পারবো। এরকম আনন্দ মুহূর্তে সালাম দাদু বললেন, নিশাদ, এবার বাড়িতে যা। তুই কয়দিন ধরে বাড়িতে নেই। তোর মা বাবা এই কয়দিনে আমার কাছে অনেকবার এসেছিল। আমি ওদের বলছি আয়শাপুরী তোকে নিয়ে গেছে। দাদুর কথায় মনে পড়ল, ঠিকই তো, আমি তো কিছুদিন ধরে বাড়িতে নেই। দাদুর কথায় সাজ্জাদ্দিন সালাম দাদুকে ধন্যবাদ জানিয়ে আমি বাড়ির দিকে রওনা করলাম। তখন মধ্যরাত। আয়শাপুরী আমার সাথে সাথে হেঁটে চলছে আমার বাড়ির দিকে। যেতে যেতে পুরী আমাকে বলল, আমার জন্য এত কিছু করলে। আচ্ছা, ওই দিন সর্দারের মেয়েকে তুমি মুক্ত করলে, মুক্ত হয়ে ও আবার তোমার প্রেমে পড়েনি তো? আরে না না, কি বলো, ওরা জানে আমি তোমাকে ভালোবাসি। পুরী বলে, তবুও বিশ্বাস নেই। আচ্ছা, বাড়ি চলে আসছে, তুমি বাড়িতে যাও, আমি কাল আসবো তোমার কাছে। কথাটা বলেই চলে গেল আয়শাপুরী। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মাকে ডাক দিলাম। আমার ডাকে মা ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে বললেন, নিশা, তুই এতদিন পর, তোর কি কখনো বুঝ হবে না? তোর কি মনে হয় না তুই বাড়ি থেকে চলে যাওয়ায় আমরা কত চিন্তা করি? এদিকে তখন বাবা বললেন, ওর কথা বাদ দাও, আমরা যে ওর মা বাবা সেদিকে ওর কোনো খেয়াল নেই। ও তো পড়ে আছে সেই পরীকে নিয়ে, আজ কয়দিন ধরে বাড়িতে নেই। আমাদের কি চিন্তা হয় না? নিশাদ, শোন, ওই পরী তোকে ওর কাছে নিয়ে যায়, তাই না? শুনে রাখ, আমি এমন ব্যবস্থা করব যে ওই পরী আর তোর কাছে আসতে পারবে না। যা, এখন ঘরে যা। বাবার কথায় আমি কিছু না বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে আর বেশি নেই। রাত যখন আর বেশি নেই, সকালবেলা মা ডাকছে, নিশাদ উঠ, খাবার খেয়ে নে। মায়ের কথায় উঠে বিছানায় বসতে মা বলল, আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলতো, ওই পরীটা তোর কাছে কেন আসে? ও কি তোকে পছন্দ করে? সত্যি করে বলতো তুই বাবা। মায়ের কথায় আমি মাথা নিচু করে বললাম, আসলে মা, সত্যি বলতে আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। কি বলিস বাবা, এটা হয় না। আমরা মানুষ, ওরা জিন জাতি। একটা পরি কিভাবে তোর সাথে সংসার করবে? পরি আর মানুষের কি ভালোবাসা হয় রে বাবা? মায়ের কথা শেষ হতে না হতেই বাবা পাশের রুম থেকে বলে উঠল, তাহলে তলে তলে এসব করা হচ্ছে, তাই না? নিশাদের মা, ওকে বলে দাও ওই পরীকে যেন ভুলে যায়, ওর কাছে যেন আর আসতে না বলে। অবশ্য একটা ব্যবস্থা করব, তাহলে এমনিতেও আসতে পারবে না। বাবার কথা শেষ হতেই মা বলল, তুই তো বুঝতে শিখেছিস, তুই পরীকে ভুলে যা বাবা। এখন উঠ, হাত মুখ ধুয়ে বাবা খাবারটা খেয়ে নে। মায়ের কথায় উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বাইরে গেলাম সালাম দাদুর কাছে। আমি দাদুর কাছে গিয়ে মন খারাপ করে বসে আছি। তখন দাদু বলল, কি রে, মন খারাপ কেন? আয়শাপুরীকে তো আবার আপন করে ফিরে পেলি, তাহলে আবার মন খারাপ যে তোর? দাদুর কথায় আমি বললাম, আর আপন করে পাওয়া, মা বাবাকে সব বলে দিয়েছি, ওনারা আমাকে আর আয়শাপুরীকে মেনে নেবেন না। ওহ, এই কথা। এটা তো কোনো মা বাবাই চাবে না তার ছেলে মেয়ে জিনপুরীর সাথে বিয়ে বা প্রেম করুক। তোর মা বাবাও সেটাই করছে। তুই তোর মা বাবাকে বোঝা, আয়শাপুরী অনেক ভালো। আর একটা কথা কি জানিস, আয়শাপুরী তোকে সত্যি ভালোবাসে। ও তোকে অন্য কোথাও বিয়ে হতে দিবে না যতক্ষণ ও বেঁচে আছে। দাদুর কথায় কিছু না বলে চুপ করে বসে রইলাম। এভাবে সেখানে আর কিছুক্ষণ থেকে বাড়িতে চলে আসলাম। ততক্ষণে দুপুর হয়ে গেছে। সকাল থেকে আয়শাপুরী আমার কাছে আসলো না, কেন জানি। গতরাতে ভালো ঘুম হয়নি, তাই দুপুরে খেয়ে একটু ঘুমালাম। তখন ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম কয়েকটা কালো ছায়া একটা মেয়েকে টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি মেয়েটাকে চিনতে পারছি না, কারণ ওর মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় আমার। ঘুমটা ভেঙে যেতে ভাবতে লাগলাম, কি দেখলাম আমি? মেয়েটা কে ছিল? এরকম স্বপ্নই বা দেখলাম কেন? সকাল থেকে আয়শাপুরী আমার কাছে আসছে না, তাহলে কি ওর কোনো সমস্যা হলো? বাবা আবার কবিরাজের বাড়িতে গিয়ে কিছু করলো নাকি? এসব চিন্তায় দিনটা কেটে গেল। রাতে খাবার শেষে নিজের রুমে অপেক্ষা করছিলাম, কখন আয়শাপুরী আসবে। ভেবেছিলাম দিনের বেলার সমস্যার জন্য আমার কাছে আসতে পারেনি, রাতে আসবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, কারণ আশাপুরীর জন্য অনেক রাত জাগলেও আমার কাছে আসেনি। হঠাৎ